গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের নগদান বইটা শুরু করেছি এবং 3 ঘর নগদান বই এর আগের ক্লাসে দেখিয়েছি। আজকে আমি একটা 3 ঘর নগদান বই দেখাবো। গত ক্লাসে 3 ঘর নগদান বই যেভাবে আমি 2টা স্লাইডে করে দেখিয়েছি, আজকেও ঠিক একইভাবে দেখাবো তোমাদের বোঝার সুবিধার জন্য। আরেকটা বিষয় খেয়াল রাখবে, তোমাদের যেহেতু এখন পরীক্ষা চলছে, পরীক্ষা এবং ক্লাস দুটোই একসাথেই চলবে, এটাই নিয়ম আমাদের কলেজের। তাই একদিক দিয়ে পরীক্ষা পড়া পড়বে, আর একদিক দিয়ে ক্লাসে যে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো দেখতে থাকবে। হ্যাঁ, এটার জন্য কোনো তোমাদের মানে ক্লাসে কোনো ছাড় নেই, ক্লাস হবেই। আচ্ছা, ক্লাসের সাথে সাথে সেগুলো দেখলে তোমাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে। আর আমি ক্লাসে যেগুলো করিয়ে দিয়েছি, তোমাদের যেগুলো কুইজের সিলেবাসে আছে, যেমন জাবেদা খতিয়ান যেগুলো করিয়েছি, আমি যা করিয়েছি সেগুলোই করো। সেগুলো থেকে দেখবে যে প্রশ্ন চলে আসছে। সেগুলো যদি তুমি দেখে থাকো, ক্লাসে যা করিয়েছি করে থাকো, তাহলে তোমরা পরীক্ষা ভালো দিতে পারবে, পরীক্ষা তোমাদের ভালো হবে। ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনোই কারণ নেই। সিম্পল একটা কোশ্চেন হবে, যদি তুমি পড়ে থাকো। না পড়লে তোমাদের জন্য এটা মনে হবে অনেক কঠিন, আর পড়লে মনে হবে সহজ। যাই হোক, আজকে 3 ঘর নগদান বই সেটা কিছু লেনদেন দেওয়া আছে, দেখো। 1 তারিখ মার্চের নগদ উদ্বৃত্ত 8,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 6,000 টাকা। 3 তারিখ নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা। 5 তারিখ নগদে পণ্য ক্রয় 3,000 টাকা। 8 তারিখ ঋতু ট্রেডার্সের কাছ থেকে তাদের 5,300 টাকা পাওয়া গেল। কাছ থেকে 5,300 টাকা পাওয়া গেল। 11 তারিখ মার্চের রশিদের কাছ থেকে তার 2,500 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 2,400 টাকার একটি চেক পেয়ে বিক্রয় কর্মীর বেতন বাবদ কামালের সপক্ষে অনুমোদন করা হলো। 20 তারিখ গত মাসে রহমানকে প্রদত্ত 2,000 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলো। 24 তারিখ লিমা এন্টারপ্রাইজকে তাদের 1,100 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে নগদ 1,000 টাকা দেওয়া হলো। মার্চ 27 ভাড়া দেওয়া হলো 1,800 টাকা। মার্চ 30 ব্যাংক সুদ চার্জ করেছে 200 টাকা। আচ্ছা, এই যে তথ্যগুলো দেওয়া আছে বা লেনদেনগুলো দেওয়া আছে, সেই লেনদেনগুলো দিয়ে আমরা 3 ঘর নগদান বই প্রস্তুত করব। আচ্ছা, যে আবির অ্যান্ড সন্স 3 ঘর নগদান বই, ডেবিট দিক একটা স্লাইডে, ক্রেডিট দিক একটা স্লাইডে, আগের অঙ্কের মতোই। আচ্ছা, তাহলে 1 তারিখ কি ছিল, ব্যালেন্স বিডি। 1 তারিখ নগদের ডেবিট দিকে নগদের ঘরে 8,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত ছিল তোমার ব্যালেন্স 6,000 টাকা। এটা ক্রেডিট দিকে 6,000 টাকা আমরা দিয়ে দিলাম, ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট দিকে 6,000 টাকা ক্রেডিট দিকে। আচ্ছা, তারপর দেখো নগদে পণ্য বিক্রয় 3 তারিখ, তাহলে 3 তারিখ ডেবিট দিকে বিক্রি হিসাবে টাকাটা নগদের ঘরে 5,000 টাকা, নগদের ঘরে 5,000 টাকা। 5 তারিখ নগদে পণ্য ক্রয় 3,000 টাকা, নগদে পণ্য ক্রয় 3,000 টাকা। আচ্ছা, তাহলে 5 তারিখ ক্রেডিট দিকে ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট দিকে নগদের ঘরে 3,000 টাকা, নগদের ঘরে 3,000 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, 5 তারিখ। তারপর 8 তারিখ ঋতু ট্রেডার্সের কাছ থেকে তাদের 5,300 টাকা পাওয়া গেল। হ্যাঁ, ঋতু ট্রেডার্সের থেকে পাওয়া গেল কয় তারিখ, 8 তারিখ। তাহলে 8 তারিখ দেখো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব দিয়ে 5,300 টাকা পেয়েছি। এখানে এখানে বাট্টার ঘরে একটা বিষয় ছিল, এটা আমি দেইনি। ঋতু ট্রেডার্সের কাছ থেকে 5,000 টাকার পণ্য নিষ্পত্তির সাপেক্ষে 5,300 টাকা পাওয়া গেল। 5,000 টাকার পণ্য নিষ্পত্তির সাপেক্ষে 5,300 টাকা পাওয়া গেল। 8 তারিখ হবে ঋতু ট্রেডার্সের কাছ থেকে তাদের 5,500 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে 5,300 টাকা পাওয়া গেল। তাহলে 8 তারিখ প্রাপ্য হিসাব দিয়ে বাট্টার ঘরে 200 এবং নগদের ঘরে হয়ে যাবে 5,300। বাট্টার ঘরে 200 আর নগদের ঘরে 5,300, মানে 5,500 টাকার পণ্য নিষ্পত্তির সাপেক্ষে 5,300 টাকা পাওয়া গেল। তাহলে এরকমই ছিল লেনদেনটা। তাহলে 200 টাকা বাট্টার ঘরে আর 5,300 টাকা নগদের ঘরে ডেবিট দিকে। আচ্ছা, তারপর 11 তারিখ রশিদের কাছ থেকে 2,500 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 2,400 টাকার একটি চেক পেয়ে বিক্রয় কর্মীর বেতন বাবদ কামালের সপক্ষে অনুমোদন করা হলো। আচ্ছা, আমি চেক পেয়েছি, চেক পেয়ে চেকটি আবার কামালকে দিয়েছে, তার মানে এটা দাগ কাটা চেক না। এখন কিন্তু ব্যবসা বাণিজ্য যে করা হয় সেগুলো কিন্তু ক্রস চেক বা দাগ কাটা চেকের মাধ্যমে করা হয়। দাগ কাটা চেক হলে কিন্তু যাকে দেওয়া হয়, যেমন আমাকে দিয়েছে, আমার অ্যাকাউন্টেই কিন্তু সেটা ভাঙাতে হবে, কাউকে প্রদান করতে পারবো না। কিন্তু দাগ কাটা চেক বাদে, তোমরা কিন্তু ম্যানেজমেন্ট ব্যাংকিং এ পড়বে বা ক্লাস 9-10 পড়ে আসছো, দাগ কাটা চেক বাদে হুকুম চেক, বাহক চেক যেগুলো আছে সেগুলো
সেগুলো যে নামে থাকে যদি ক্রস চেক না হয় তাহলে আরেকজনকে দেওয়া যায় এবং যে কেউ সেটা ভাঙাতে পারে। তাই রশিদের কাছ থেকে তার দেনার 2500 টাকা পুনঃনিষ্পত্তিতে 2400 টাকার চেক পাওয়া গেল। আচ্ছা, তাহলে 11 তারিখ প্রাপ্য হিসাব, বা আমরা এখানে লিখতে পারতাম রসিদ হিসাব, লিখে 100 টাকা বাট্টার ঘরে আর 2400 টাকা নগদের ঘরে, কারণ ওই চেকটা নগদ টাকা শামিল, যেহেতু দাগ কাটা চেক না তাই সেই চেকটা নগদ টাকা শামিল, তাই নগদের ঘরে সেটা আমরা দিয়েছি ডেবিট দিকে। এবং পরবর্তীতে 11 তারিখ বেতন হিসাব দিয়ে কামাল ব্র্যাকেটে কামাল মানে কামালকে প্রদান করেছে বেতন বাবদ, বা কামাল হিসাব দিয়ে ব্র্যাকেটে বেতন দিতে পারতে কামালকে বেতন বাবদ প্রদান করা হয়েছে, সেটাও কিন্তু ব্যাংকের ঘরে না, সেটাও কিন্তু ক্রেডিট দিকে নগদের ঘরে হবে 2400 টাকা, ক্রেডিট দিকে 2400 টাকা নগদের ঘরে হবে। আচ্ছা, তারপর 20 তারিখ গত মাসে রহমানকে প্রদত্ত 2000 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলো। আচ্ছা, তাহলে প্রদেয় হিসাব ডেবিট দিকে, প্রদেয় হিসাব দিয়ে টাকাটা ব্যাংকের ঘরে, প্রদেয় হিসাব দিয়ে টাকাটা ব্যাংকের ঘরে, মানে একজনকে দেওয়া দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যাত হয়ে আবার ফেরত আসলো। আচ্ছা, তারপর দেখো লিমা এন্টারপ্রাইজকে তাদের 1100 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে নগদে 1000 টাকা দেওয়া হলো। লিমা এন্টারপ্রাইজ ক্রেডিট দিকে 24 তারিখ বা প্রদেয় হিসাব দিয়ে লিমা এন্টারপ্রাইজ বা প্রদেয় হিসাব দিয়ে বাট্টার ঘরে 100 টাকা আর নগদের ঘরে 1000 টাকা, বাট্টার ঘরে 100 টাকা, নগদের ঘরে 1000 টাকা। আচ্ছা, আমরা দেব ক্রেডিট দিকে। আর ভাড়া দেওয়া হলো 27 তারিখ ভাড়া দেওয়া হলো, ভাড়া হিসাব দিয়ে টাকাটা 1800 টাকা নগদের ঘরে ক্রেডিট দিকে 1800 টাকা নগদের ঘরে। আচ্ছা, 30 তারিখ কি আছে, ব্যাংক সুদ চার্জ করেছে 200 টাকা, ব্যাংক সুদ আমাকে দেয়নি, সুদ চার্জ করেছে মানে সুদ তার একটা চার্জ কেটে নিয়েছে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে, ব্যাংক সুদ ক্রেডিট দিকে 30 তারিখ ব্যাংক সুদ চার্জ দিয়ে ক্রেডিট দিকে 200 টাকা আমরা লিখে দেবো, ক্রেডিট দিকে 200 টাকা লিখে দিলাম। এখন যে লেনদেনগুলো ছিল সেই লেনদেনগুলো হয়ে গেল। এখন আমরা বাট্টার ঘরে কত 300 টাকা, 200 টাকার 100 টাকা, 300 টাকা হলো, এটা ব্যালেন্স করতে হবে না। আর ডেবিট দিকে 300 টাকা হলো আর ক্রেডিট দিকে 100 টাকা হলো, ক্রেডিট দিকে 100 টাকা। আচ্ছা, এখন নগদে কত হলো দেখো 20,700 টাকা, আর এখানে 20,700 টাকা ব্যালেন্স হয়ে গেল কত 12,500 টাকা, মানে ব্যালেন্স সিডি ক্রেডিট হলো কত 12,500 টাকা। তারপর ক্রেডিট দিকে এখন ডেবিট দিকে এপ্রিল মাসে 1 তারিখে ব্যালেন্স বিডি নগদে 12,500 টাকা আমরা দিয়ে দিলাম। কিন্তু ব্যাংকে যে জিনিসটা ঘটেছে, ব্যাংকে কিন্তু তোমার হয়েছে ক্রেডিট দিকে বড় হয়েছে মানে কত 6,200 টাকা, 6,200 টাকা। আচ্ছা, এখন লিখলাম ক্রেডিট দিকে, এখন সেই টাকাটা আমরা ডেবিট দিকে 6,200 টাকা লেখার পর সেটা আমরা বাদ দিলাম, 2,000 টাকা ছিল, ব্যালেন্স হলো কত, ব্যালেন্স সিডি 4,200 টাকা, মানে ডেবিট দিকে ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স সিডি হলো 31 তারিখ 4,200 টাকা। এটা পরবর্তী মাসের এপ্রিল মাসের 1 তারিখে ব্যালেন্স বিটি আমরা হয়ে গেল 4,200 টাকা। আচ্ছা, আমরা দিয়ে দিলাম। এখন আমরা উত্তর লিখবো হাতে নগদ 12,500 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 4,200 টাকা, বাট্টা ডেবিট 300 টাকা, বাট্টা ক্রেডিট 100 টাকা, বা বাট্টা প্রদত্ত, বাট্টা প্রাপ্ত, বাট্টা প্রদত্ত, বা বাট্টা প্রদত্ত, বাট্টা প্রাপ্ত, যেটাই হোক না কেন সেটা লিখে দেবে। আচ্ছা, এটা কিন্তু আমার অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে একটু, 8 তারিখ যেটা আছে, 8 তারিখ ঋতু ট্রেডার্সের কাছ থেকে তাদের 5,000 টাকা পাওনার পণ্য নিষ্পত্তির সাপেক্ষে 5,300 টাকা পাওয়া গেল। এই ছিল তোমার অঙ্কের লেনদেনটা। ঋতু ট্রেডার্সে এখন একটা গ্যাপ পড়ে গেছে, আমি বলে দিলাম, আবারও বলছি। 8 তারিখ ঋতু ট্রেডার্সের কাছ থেকে তাদের 5,500 টাকা পাওনার পণ্য নিষ্পত্তির সাপেক্ষে 5,300 টাকা পাওয়া গেল। আচ্ছা, কত তারিখ ছিল এটা, তোমার 8 তারিখ। হ্যাঁ, 8 তারিখ প্রাপ্য হিসাব বা ঋতু ট্রেডার্স হিসাব দিয়ে 200 টাকা বাট্টার ঘরে আর 5,300 টাকা নগদের ঘরে, 200 টাকা বাট্টার ঘরে আর 5,300 টাকা নগদের ঘরে। আচ্ছা, আর 11 তারিখ যে বিষয়টা আছে, রশিদের কাছ থেকে তার 2,500 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 2,400 টাকার একটি চেক পেয়ে বিক্রয় কর্মীর বেতন বাবদ কামালের সপক্ষে অনুমোদন করা হলো। তার মানে 2,400 টাকার চেক পেয়েছি, এই চেকটা আমরা ব্যাংকের ঘরে জমা দেইনি, কারণ এই চেকটা আরেকজনকে দিয়েছি, এই চেকটা নগদ টাকা শামিল, যেহেতু এটা ক্রস চেক না, ক্রস চেক বা দাগ কাটা চেক হলে আমরা কাউকে দিতে পারতাম না। আচ্ছা, তার রশিদের কাছ থেকে যেহেতু পেয়েছি 2,400 টাকার একটি চেক, তাহলে এটা নগদের ঘরে হবে রশিদ হিসাব বা তোমার প্রাপ্য হিসাব দিয়ে
2400 টাকা নগদের ঘরে এবং 100 টাকা বাট্টার ঘরে। এবং পরে কামালের সপক্ষে অনুমোদন করা হলো ক্রেডিট দিকে, ওটা ডেবিট দিকে হলো প্রাপ্য হিসাব দিয়ে 2400 টাকা নগদের ঘরে, 100 টাকা বাট্টার ঘরে, এবং ক্রেডিট দিকে হবে তোমার বেতন হিসাব দিয়ে, বেতন হিসাব দিয়ে ক্রেডিট দিকে মানে কামাল হিসাব, কামালকে প্রদান করা হলো 2400 টাকা নগদের ঘরে, কারণ এটা নগদ টাকার সামিল। তারপর সে ব্যাংকে জমা দেবে বা ব্যাংক থেকে ভাঙিয়ে নেবে, সেটা তার ব্যাপার। কিন্তু এই চেকটা একজনের চেক আরেকজনকে দিলে সেটা নগদ টাকার সামিল। হ্যাঁ, এবং এটা দাগ কাটা চেক না, দাগ কাটা চেক হলে সেটা আমরা দিতে পারতাম না। আচ্ছা, তারপর দেখো এখানে দেখবে যে তোমার যেমন লিম এন্টারপ্রাইজ থেকে তাদের 1100 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে নগদ 1000 টাকা দেওয়া হলো। 1000 টাকা দিয়েছে নগদের ঘরে, বাট্টার ঘরে 100 টাকা। তোমাকে খেয়াল রাখতে হবে কত টাকা দিয়েছে, কিভাবে দিয়েছে, এবং এটা ব্যাংক জমাতিরিক্ত কিনা, কারো কাছ থেকে পাওয়া গেল কিনা, সেই বিষয়গুলো দেখবে। এখানে অনেকে দেখো 30 তারিখ যেটা আছে, ব্যাংক সুদ চার্জ করছে 200 টাকা। ব্যাংক সুদ চার্জ, ব্যাংক সুদ প্রদান, আমাকে সুদ দেয়নি, ব্যাংক সুদ চার্জ করেছে, মানে ব্যাংক আমার থেকে চার্জ কেটে নিয়েছে, চার্জ নিয়েছে, তাই ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে 200 টাকা। এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। আর এই বিষয়গুলো যদি খেয়াল না করো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু আবারও বলছি, দুইটা স্লাইডে করে দিয়েছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এই জন্য দুইটা স্লাইডে করেছি। এই যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো একটু ভালো মতো খেয়াল করবে। এবং এখানে ডেবিট দিকের একটা ব্যালেন্স বের হয়েছে, ক্রেডিট দিকে ব্যাংকের ব্যালেন্স বের হয়েছে, নগদের ব্যালেন্স ডেবিট দিকে আর ক্রেডিট দিকে ব্যাংক জমাতিরিক্ত হয়েছে, এবং উত্তর তোমরা দিয়ে দেবে। আচ্ছা, এখানে আবার বলি যে নগদ উদ্বৃত্ত ছিল 8000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ছিল 6000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন যাই থাকুক, এটা ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি দিয়ে টাকাটা ব্যাংকের ঘরে বসবে। আর এর আগের দিনের অঙ্কে যেটা দেখিয়েছিলাম, নগদ উদ্বৃত্ত ছিল আর ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল। এটা কিন্তু ওই দিন কিন্তু ব্যাংক জমাতিরিক্ত ছিল না, ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল। তাই সেটা ডেবিট দিকে ব্যাংকের ঘরে, নগদের ঘরে টাকা দেব, আর ডেবিট দিকে আর ব্যাংকের ঘরে টাকাটা লিখবো। আর জমাতিরিক্ত হলেই শুধু ব্যাংকেরটা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে আমরা লিখবো। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে দেখো এই যে অঙ্কটা এবং আগের দিন যে অঙ্কটা আমরা করেছিলাম তার সাথে কিন্তু কিছুটা হলেও পার্থক্য আছে। এবং তুমি দেখবে যে এরকম এন্ট্রিগুলো বা লেনদেনগুলো যেগুলো আছে, কোনগুলো আমাদের বাট্টা কাটতে বলেছে, কোনগুলোতে বাট্টা কাটতে বলেনি, সেই জিনিসগুলো খেয়াল করবে। সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। এবং আমি কিন্তু সৃজনশীল প্রশ্ন এখন দেখাচ্ছি না, পুরো অঙ্কটা আমি দেখে যাচ্ছি, পুরো অঙ্কটা আমি এখানে দেখালাম। আচ্ছা, কিভাবে কোনটা নগদের ঘরে বসছে, ব্যাংকের ঘরে বসছে। তুমি যদি নগদের ঘরে না লিখে ব্যাংকের ঘরে লিখে ফেলো কোনোটা, বা ব্যাংকে যেটা আছে সেটা যদি নগদের ঘরে লিখে ফেলো, তাহলে তোমাকে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখানে যে বিষয়টা যেহেতু আমরা জানি যে চেক হলেই আমরা ব্যাংকে আমরা ধরে নেই, কিন্তু এইখানে যে এন্ট্রিটা 11 তারিখে, সেটা আবারও একটু স্মরণ করিয়ে দিই। এটা চেক আছে বটে, কিন্তু চেকটা আমরা আরেকজনকে প্রদান করেছি, আরেকজনকে আমরা চেকটা দিয়েছি। যেহেতু আরেকজনকে প্রদান করেছি বা আরেকজনকে আমরা দিয়েছি, সেহেতু সেটা দাগ কাটা চেক না, সেটা হুকুম চেক, এবং সেই চেকটা বা বাহক চেক বা সেটা চেকটা তোমার নগদ টাকার সামিল। সেই চেকটা একজনের কাছ থেকে পেয়ে আরেকজনকে আমি দিয়ে দিয়েছি, পরে সেখান থেকে সে টাকাটা তুলে নেবে। আচ্ছা, আবার 20 তারিখে একটা এন্ট্রি ছিল বা লেনদেন ছিল, যেমন রহমানকে প্রদত্ত 2000 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলো, মানে আমরা দিয়েছিলাম সেটা কিন্তু প্রত্যাখ্যাত হয়ে আবার চলে আসলো। তাহলে 20 তারিখ আমরা ডেবিট দিকে দিয়েছি, প্রদেয় হিসাব দিয়ে ব্যাংকের ঘরে টাকাটা আমরা লিখে দিয়েছি, ব্যাংকের ঘরে টাকাটা দিয়েছি 2000 টাকা। এভাবে আমরা ব্যালেন্স করলাম, একটা নগদের ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্স বের হলো, এবং উত্তরটাও কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে। যদি উত্তরটা আমরা না দিয়ে দিই তাহলে কিন্তু মানে মানে একটা অসম্পূর্ণ থেকে যায় পুরো অঙ্কটা। তাই উত্তর, এই নগদান বইয়ের উত্তরটা তোমরা দিয়ে দেবে। তোমরা 9 10 করে আসছো বটে, কিন্তু এখন আবার একটু ভিন্নভাবে আমরা করবে। আচ্ছা, তোমরা এই অঙ্কগুলো দেখতে থাকো আর এই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো, তাহলে অঙ্কগুলো দেখো এবং পরীক্ষার প্রিপারেশন নাও। আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে। আমি যা যা করিয়ে দিয়েছি সেখান থেকে তোমাদের কোশ্চেন তোমাদের হবে, সেই জিনিসগুলো ভালো করে যাও, ভয় পাওয়ার কোনো কিছু নেই। যাই হোক, এর সাথে সাথে আমি যে নগদান বইগুলো করাচ্ছি এবং পরবর্তী ক্লাসে আমি খুচরা নগদান বই করাবো, সেটা একটু খুচরা নগদান বইটা একটু রিডিং করে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।